আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি ক্লজের প্রথম ক্লাস। আর এই ক্লাসে আপনারা দেখবেন 1. ক্লজ কি, 2. ক্লজ কত প্রকার এবং কি কি, এবং 3. নাউন ক্লজের বিস্তারিত আলোচনা। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, এই ক্লাসটি এমনভাবে সাজানো হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্লজ রিলেটেড কোনো প্রশ্ন আসলে খুব সহজে উত্তর করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেজন্য এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। আশা করি শেষ পর্যন্তই এই ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, প্রথমেই দেখুন ক্লজ। ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকে। আপনারা দেখেছেন ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কোনো কম্বিনেশন থাকে না, সেজন্য সেটি ফ্রেজ। কিন্তু ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সমন্বয় থাকা শব্দগুচ্ছই হচ্ছে ক্লজ। যেমন, যেহেতু কম্পিউটার একটি বিস্ময়কর আবিষ্কার, সেহেতু আমার ভাই এটি ব্যবহার করতে চায়। সিন্স অথবা অ্যাজ কম্পিউটার ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন, মাই ব্রাদার ওয়ান্টস টু ইউজ ইট। এই সেন্টেন্স, এই টোটাল অংশটুকু হচ্ছে একটি সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের মধ্যে দুইটি ক্লজ রয়েছে। একটি হচ্ছে সিন্স অথবা অ্যাজ কম্পিউটার ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন, এই একটি ক্লজ। আরেকটি ক্লজ হচ্ছে মাই ব্রাদার ওয়ান্টস টু ইউজ ইট, আমার ভাই এটি ব্যবহার করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ক্লজ? কারণ দেখুন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এই অংশের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, আবার এই অংশের মধ্যে মাই ব্রাদার সাবজেক্ট আর ওয়ান্টস ইজ এ ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট তো বুঝতে পারলেন যে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে যা কিছু বলা হবে সেই ব্যক্তি, বস্তু বা বিষয়কেই হচ্ছে সাবজেক্ট বলা হয়, আর যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে বলা হচ্ছে কম্পিউটার সম্পর্কে, সেজন্য কম্পিউটার হচ্ছে সাবজেক্ট, আর ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখে যে ভার্বটাকে বিভিন্ন টেন্সে রূপান্তরিত করা যায় সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে যদি বলি যে কম্পিউটার হয়, সেজন্য কম্পিউটার ইজ, কম্পিউটার ছিল হলে কম্পিউটার ওয়াজ, কম্পিউটার হবে হলে কম্পিউটার উইল বি, তাহলে ইজ, ওয়াজ, উইল বি এরকম চেঞ্জ হতে পারে। আবার এখানে দেখুন যে আমার ভাই এটি ব্যবহার করতে চায়, আমার ভাই হচ্ছে সাবজেক্ট, কর্তা, আর ওয়ান্টস হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। কারণ এই ওয়ান্টকে বিভিন্ন টেন্সে আপনি চেঞ্জ করতে পারবেন। আমার ভাই চায়, সেজন্য মাই ব্রাদার ওয়ান্টস, বিভিন্ন টেন্সে চেঞ্জ করতে পারবেন এরকম। আমার ভাই চেয়েছিল হলে মাই ব্রাদার ওয়ান্টেড, আমার ভাই চাইবে মাই ব্রাদার উইল ওয়ান্ট। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ফাইনাইট ভার্ব এরকম সাবজেক্টের সাথে সম্পর্ক থাকে ফাইনাইট ভার্বের, সেজন্য সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা শব্দগুচ্ছে হচ্ছে ক্লজ। তাহলে এই একটি ক্লজ, এই একটি ক্লজ, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এই ক্লজকে আবার আপনি খুব সহজেই ফ্রেজ করে ফেলতে পারেন যদি ফাইনাইটকে নন ফাইনাইট করে দেন, তখন কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের বা ভার্বের সমন্বয় থাকছে না। যেমন যদি এভাবে বলা হয় যে কম্পিউটার বিস্ময়কর আবিষ্কার হওয়ায়, দেখুন হয় আর হওয়ায় এক না, কিন্তু কোনো কিছু করায়, যাওয়ায়, হওয়ায়, খাওয়ায়, কোনো কিছু করে, যেয়ে, এসে, খেয়ে, কোনো কিছু করতে করতে, যেতে যেতে, খেলতে খেলতে, পড়তে পড়তে, এই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এরকম ভার্ব যদি থাকে তাহলে সেটি ফাইনাইট না, সেজন্য এটি ক্লজ হচ্ছে না, এটি হচ্ছে ফ্রেজ। কারণ সাবজেক্ট রয়েছে ঠিকই, কিন্তু ফাইনাইট ভার্ব নেই, অসম্পূর্ণ থেকে যাচ্ছে ক্রিয়াটি, সেজন্য এটি নন ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের সমন্বয়, ফাইনাইট ভার্বের সমন্বয় এখানে হচ্ছে না, সেজন্য এটি ফ্রেজ। ইংরেজি হয়ে যাচ্ছে এরকম, কম্পিউটার বিং আ ওয়ান্ডারফুল ইনভেনশন, কম্পিউটার একটি বিস্ময়কর আবিষ্কার হওয়ায়, এটি ফ্রেজ। আবার যদি বলি কম্পিউটার বিস্ময়কর আবিষ্কার হওয়ার কারণে, তখন দেখুন হওয়ার, হয় হচ্ছে ফাইনাইট, হয়কে বিভিন্নভাবে টেন্সে চেঞ্জ করা যায়, কিন্তু আপনি কি হওয়ারকে করতে পারবেন? কম্পিউটার একটি বিস্ময়কর আবিষ্কার হয়েছিল কারণে, হবে কারণে, এরকম কিন্তু টেন্সে চেঞ্জ করা যায় না, হওয়ারই থাকে, সেজন্য এটি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব টেন্সে চেঞ্জ করা যায় না, বিভিন্ন টেন্স করা যায় না, সেজন্য এটি নন ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে একটি সাবজেক্ট রয়েছে,
নন ফাইনাইট ভার্ব থাকার কারণে এটি হয়ে যাচ্ছে ফ্রেজ, ক্লজ না। ইংরেজি করলে হয়ে যাবে বিকজ অফ কম্পিউটার বিং আ ওয়ান্ডারফুল ইনভেনশন, কম্পিউটার একটি বিস্ময়কর আবিষ্কার হওয়ার কারণে। তাহলে এটা হচ্ছে ফ্রেজ। সহজেই যে কোনো ক্লজকে আপনি ফ্রেজ করতে পারবেন। তো এখন বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। এখানে দেখলেন ক্লজ কাকে বলে। এখন দেখুন ক্লজ সাধারণত 3 প্রকার। 1 প্রিন্সিপাল, মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 2 সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং 3 কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ সাধারণত 3 প্রকার, সেটি হচ্ছে প্রিন্সিপাল, মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রধান ক্লজ অথবা স্বাধীন ক্লজ। আর হচ্ছে সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এটি হচ্ছে পরাধীন ক্লজ অর্থাৎ নির্ভরশীল ক্লজ অর্থাৎ অধীন ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ, দুই পাশে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর এবং সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। এই ক্লজ সাধারণত 3 প্রকার। এর মধ্যে এই সাবঅর্ডিনেট ক্লজ আবার অথবা ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার। যেমন 1 নাউন ক্লজ, 2 অ্যাডজেক্টিভ ক্লজ এবং 3 অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ভিউয়ার্স, এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলেন যে সেটি হচ্ছে ক্লজ সাধারণত 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার, সেগুলো হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্য অবশ্যই জানা উচিত এই নাউন ক্লজের আগে বা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ জানার আগে। দেখুন, প্রিন্সিপাল অথবা মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে ক্লজ অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, বরং নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে প্রিন্সিপাল, মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রধান ক্লজ অথবা স্বাধীন ক্লজ। এটা হচ্ছে অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে ক্লজ নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, বরং প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজ 2 বা ততোধিক সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ দ্বারা গঠিত হয় এবং কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা যুক্ত থাকে, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্যটা আরেকটু দেখুন, আরেকটু স্পষ্ট হওয়া যাক। প্রিন্সিপাল ক্লজ ভার্সাস সাবঅর্ডিনেট ক্লজ। যেমন, যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন আমি একটি দুর্ঘটনা দেখলাম। এই সেন্টেন্সে 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে যখন আমি কলেজে যাচ্ছিলাম, আরেকটি অংশ হচ্ছে আমি একটি দুর্ঘটনা দেখলাম। While I was going to college, I saw an accident. এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে I saw an accident আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে while I was going to college। তো কেন এটি সাবঅর্ডিনেট ক্লজ, কেন এটি প্রিন্সিপাল ক্লজ? আপনারা দেখেছেন যে ক্লজটি নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যেটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে while I was going to college, যখন আমি কলেজে যাচ্ছিলাম, এটা যদি আপনি কাউকে বলেন যে যখন আমি কলেজে যাচ্ছিলাম, এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এটি তখন কি সেরকম অর্থ প্রকাশ করতে পারে না। যখন দেখবেন যে এরকম কোনো সেন্টেন্সের কোনো অংশে এরকম দেওয়া রয়েছে যে যখন তখন, যেহেতু সেহেতু, যদিও তবুও, যেটি সেটি, যারা তারা, যে সে যাতে, এগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের অংশ। যে যখন আমি কলেজে যাচ্ছিলাম, সেজন্য এটি সাবঅর্ডিনেট ক্লজ, সম্পূর্ণ অর্থ দিতে পারছে না। এবং এটি ক্লজ কারণ সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, এটিও ক্লজ কারণ সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, সাবজেক্ট আই, স ফাইনাইট ভার্ব, সেজন্য এটি প্রিন্সিপাল ক্লজ। আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম, এটি কারোর উপর নির্ভরশীল নয়, একাই বলা যাবে যে আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম।
এটি স্বয়ংসম্পূর্ণ এবং সম্পূর্ণ অর্থ দিচ্ছে, অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হচ্ছে না। সেজন্য আই স অ্যান অ্যাক্সিডেন্ট এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন সে একজন কৃপণ ব্যক্তি, যদিও তার অনেক অর্থ আছে। হি ইজ আ ক্লোজ ফিস্টেড ম্যান দো হি হ্যাজ আ লট অফ মানি। হি ইজ আ ক্লোজ ফিস্টেড ম্যান, এটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এটি নিজে নিজে সম্পূর্ণ অর্থ দিতে পারছে যে সে একজন কৃপণ ব্যক্তি, অন্য কোনো অংশ দরকার নেই, এই অংশ না থাকলেও কোনো সমস্যা নেই। আর দো হি হ্যাজ এ লট অফ মানি, যদিও তার অনেক টাকা আছে, এটা কারোর কাছে বলা যাবে না এইটুকু যে যদিও তার অনেক টাকা আছে, তবুও কি সেরকম কোনো কিছু বলা হচ্ছে না। সেজন্য যদিও তার অনেক টাকা আছে এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট, যেহেতু সে একজন ভালো ছাত্র, সেহেতু সে একটি ভালো রেজাল্ট করবে, তাহলে যেহেতু সে একজন ভালো ছাত্র এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সিন্স হি ইজ আ গুড স্টুডেন্ট সম্পূর্ণ অর্থ দিতে পারছে না, আর সে একটি ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, হি উইল মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করবে, এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং কারোর কাছে বলা যাবে। কিন্তু আপনি কাউকে বলতে পারেন না যে যেহেতু সে একজন ভালো ছাত্র, এইটুকু বলে থেমে থাকতে পারেন না। সেজন্য এটি সাবঅর্ডিনেট ক্লজ আর এটি প্রিন্সিপাল ক্লজ। আমি কঠোর পরিশ্রম করছি যাতে আমি জীবনে সফল হতে পারি। তো দেখুন, আমি কঠোর পরিশ্রম করছি, আই এম ওয়ার্কিং হার্ড সো দ্যাট আই মে সাকসিড ইন লাইফ। তো আমি কঠোর পরিশ্রম করছি এটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এটি নিজে নিজে সম্পূর্ণ অর্থ দিচ্ছে যে আমি কঠোর পরিশ্রম করছি, অন্য কোনো এই অংশটুকু না থাকলেও বলা যাচ্ছে যে আমি কঠোর পরিশ্রম করছি। কিন্তু আপনি কি বলতে পারবেন যে যাতে আমি জীবনে সফল হতে পারি? এইটুকু কি শুধু বলা যায় যে যাতে আমি জীবনে সফল হতে পারি? আগে কোনো অংশ নেই, শুধু বলছেন যাতে আমি জীবনে সফল হতে পারি। সেজন্য এই যাতে আমি জীবনে সফল হতে পারি, সো দ্যাট আই মে সাকসিড ইন লাইফ, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই অংশের উপর নির্ভর করছে, তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে না। সেজন্য এটি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, যেইমাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো সেইমাত্র আমরা উঠে দাঁড়ালাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস উই স্টুড আপ। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস, যেইমাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, এইটুকু সম্পূর্ণ অর্থ দিতে পারে না, সেজন্য এটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা উঠে দাঁড়ালাম, এটা ঠিক আছে, আমরা উঠে দাঁড়ালাম এটা বলা যায়, কিন্তু আপনি কাউকে এইটুকু বলে থেমে থাকতে পারেন না যে যেইমাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, সেই মাত্র দিয়ে কোনো অংশ নেই। তাহলে যেইমাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর উই স্টুড আপ এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য। এখন দেখুন কোঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ দুই বা ততোধিক সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ দ্বারা গঠিত হয় এবং কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা যুক্ত থাকে, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ইংরেজিতে 7টি কোঅর্ডিনেটিং কনজাংশনস রয়েছে এবং এগুলোকে ফ্যান ভয়েস বলা হয়। তো ভিউয়ার্স, যে ক্লজটি দুটি প্রিন্সিপাল ক্লজ দ্বারা সংযুক্ত থাকবে এবং এই সংযোগ স্থানে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশনস, তাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশনস রয়েছে ইংরেজিতে 7টি, এই 7টিকে একবারে বলা যেতে পারে ফ্যান ভয়েস। এখন এই ফ্যান ভয়েসে এফতে হবে ফ, আর এতে অ্যান্ড, এনতে নর, বির জন্য বাট, ওর জন্য অর, ইয়েট, সো। তাহলে এফ, ফ, এন, অ্যান্ড, এ অ্যান্ড, এন নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, আর এসতে সো। ফ যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু তার অর্থ হয়ে যাবে কারণ। তাহলে এই 7টি কোঅর্ডিনেটিং কনজাংশনস যখন মাঝে থাকবে আর দুই পাশে যখন দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে তখনই সেটি কোঅর্ডিনেট ক্লজ। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, সেটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করে তখন কমা ব্যবহার করতে হবে। যেমন এই কোঅর্ডিনেটিং কনজাংশনস যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করবে তখন একটি ব্যবহার করার পরেই কমা ব্যবহার করে এই কনজাংশনসগুলো ব্যবহার করতে হবে। যেমন হি হ্যাজ গন টু মার্কেট অ্যান্ড হি উইল বাই আ কম্পিউটার।
তো দেখুন দুটি অংশ রয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট এই একটি অংশ, আর হি উইল বাই আ কম্পিউটার, সে একটি কম্পিউটার কিনবে। তাহলে এই যে অ্যান্ড এই দুটি অংশকে জয়েন করছে এবং কোঅর্ডিনেটিং কনজাংশনস অ্যান্ড রয়েছে, সেজন্য তার আগে একটি কমা ব্যবহার করতে হবে। তো কোঅর্ডিনেটিং কনজাংশনস এই ফ্যান ভয়েস যেগুলো আছে, এই কোঅর্ডিনেটিং কনজাংশনসের আগে অবশ্যই কমা ব্যবহার করতে হবে যদি দুই পাশেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তারপরে ধরুন আই নো হিম বাট আই ওন্ট টেল ইউ অ্যাবাউট হিম, আমি তাকে চিনি কিন্তু আমি তোমাকে তার সম্বন্ধে বলবো না। দেখুন কোঅর্ডিনেটিং কনজাংশনস এবং দুই পাশে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, আই নো হিম অথবা প্রিন্সিপাল ক্লজ রয়েছে আই ওন্ট টেল ইউ অ্যাবাউট হিম, আমি তোমাকে তার সম্বন্ধে বলবো না। তাহলে বাট ব্যবহার করেছে, তার আগে কমা ব্যবহার করতে হবে। নেক্সট, হি ইজ ট্রাইং হার্ড ইয়েট হি ক্যানট সাকসিড, হার্ড HARD হবে, যাই হোক। তো হি ইজ ট্রাইং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, ইয়েট তবুও হি ক্যানট আন্ডারস্ট্যান্ড, তবু সে বুঝতে পারছে না বা বুঝতে পারে না। ইয়েট কোঅর্ডিনেটিং কনজাংশনস এবং দুই পাশে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, সেজন্য এই কোঅর্ডিনেটিং কনজাংশনসের আগে একটি কমা ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কোঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশনস। ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখেছেন যে সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, 1 নাউন ক্লজ, 2 অ্যাডজেক্টিভ ক্লজ এবং 3 অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এখন আপনারা দেখবেন নাউন ক্লজের বিস্তারিত আলোচনা। ক্লজ প্রধানত তিন প্রকার, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, সেগুলো হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এর মধ্যে এই ক্লাসে আপনারা দেখবেন নাউন ক্লজের বিস্তারিত আলোচনা। 1 নাউন ক্লজ, যে নির্ভরশীল ক্লজ, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের একটি প্রকারই হচ্ছে নাউন ক্লজ, সেজন্য যে নির্ভরশীল ক্লজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। আপনারা দেখেছেন যে শব্দগুচ্ছ নাউনের মতো কাজ করে তাকে বলা হচ্ছে যে নাউন ফ্রেজ, আর এখানে বলা হচ্ছে যে শব্দগুচ্ছ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলা হচ্ছে। ক্লজ বলা হবে কেন? কারণ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমন্বয় থাকবে, একগুচ্ছ শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটি যদি নাউনের মতো কাজ করে সেটি হয়ে যাবে নাউন ক্লজ। সহজভাবে বললে, যেখানে যেখানে একটি নাউন বসতে পারে সেখানে একটি ক্লজ বসলেই সেটি নাউন ক্লজ। অর্থাৎ যে স্থানে একটি নাউন বসতে পারে, সেন্টেন্সের যে স্থানে একটি নাউন বসতে পারে সেই স্থানে যদি একটি ক্লজ বসে যায় তাহলে সেটি হয়ে যাবে নাউন ক্লজ। নাউন একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসতে পারে, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট অফ এ প্রেপোজিশন, সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিটিভ হিসাবে বসতে পারে। তো এই সকল স্থানে একটি সেন্টেন্সের এই সকল স্থানে নাউন বসতে পারে, সাবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট অফ এ প্রেপোজিশন, সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিটিভ। এই স্থানে যদি একগুচ্ছ শব্দ বসে, সেই শব্দের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে বুঝবেন সেটি নাউন ক্লজ। এখন প্রথমে দেখবেন সাবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। তো ভিউয়ার্স, এখন দেখুন সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। নাউন ক্লজ অ্যাজ আ সাবজেক্ট। তো আপনারা দেখেছেন যে সাবজেক্টের স্থানে কিন্তু নাউন বসে। এখন এই সাবজেক্টের স্থানে যদি একটি ক্লজ বসে যায় তাহলে সেটি তো নাউনেরই কাজ করছে, সেজন্য সেটি নাউন ক্লজ। যেমন সংবাদটি সত্য নয়, ইংরেজি হচ্ছে দ্য নিউজ ইজ নট ট্রু, এটা কিন্তু ক্লজ নয়, দ্য নিউজ। এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্বের কোনো সমন্বয় নেই, শুধু রয়েছে দ্য নিউজ। এটি একটি ফ্রেজ এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এইখানে কিন্তু আমরা একটি ক্লজ ব্যবহার করতে পারি এরকম যে তুমি যা শুনেছ তা সত্য নয় বা সেটি সত্য নয়। তাহলে হোয়াট ইউ হ্যাভ হার্ড ইজ নট ট্রু, তাহলে এই সংবাদটি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের স্থানে একগুচ্ছ শব্দ বসে যাচ্ছে, যেখানে দেখুন ইউ রয়েছে এবং
ফাইনাইট ভার্ব রয়েছে, একগুচ্ছ শব্দ, সেটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য এটি নাউন ক্লজ। তাহলে এই সংবাদটির স্থানে আমরা ব্যবহার করতে পারি তুমি যা শুনেছ তা সত্য নয়, আর সত্য নয় হচ্ছে প্রেডিকেট। সংবাদটি সম্পর্কে বলা হচ্ছে সত্য নয়, এখানে বলা হচ্ছে তুমি যা শুনেছ সেটি সম্পর্কে বলা হচ্ছে যে সেটি সত্য নয়। তাহলে তুমি যা শুনেছ এই অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আপনারা জানেন যে যে ব্যক্তি বস্তু বিষয় সম্পর্কে যা কিছু বলা হয় সেই ব্যক্তি বস্তু বিষয় হলো সাবজেক্ট। এখানে কিন্তু তুমি যা শুনেছ, এই তুমি যা শুনেছ সেটা সম্পর্কে বলা হচ্ছে যে সেটি সত্য নয়, সেজন্য তুমি যা শুনেছ হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই নিউজের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে যে হোয়াট ইউ হ্যাভ হার্ড, এটা হচ্ছে ফ্রেজ, যেহেতু সাবজেক্ট ফাইনাইট ভার্বের সমন্বয় নেই। কিন্তু হোয়াট ইউ হ্যাভ হার্ড এটি হচ্ছে ক্লজ, কারণ এখানে সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় রয়েছে এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাবজেক্ট হিসাবে কোনো শব্দগুচ্ছ ব্যবহৃত হলেই সেটি হয়ে যাবে নাউন ক্লজ। আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন তার সততা সবার জানা, ইংরেজি হয়ে যাবে হিজ অনেস্টি ইজ নোন টু অল, এটি হচ্ছে ফ্রেজ, কিন্তু এখানে আমরা ক্লজ ব্যবহার করতে পারি এরকম যে সে যে সৎ তা সবার জানা। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এটা হচ্ছে ফ্রেজ, তার সততা, সাবজেক্ট ফাইনাইট ভার্বের কোনো সমন্বয় নেই। কিন্তু এখানে আমরা বলতে পারি এই অংশটুকুকে বড় করে আমরা বলতে পারি সাবজেক্ট ফাইনাইট ভার্ব দিয়ে বলতে পারি এরকম যে সে যে সৎ তা সবার জানা। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এটিও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য এটি নাউন ফ্রেজ, একগুচ্ছ শব্দ নাউন ফ্রেজ, আর এটি একগুচ্ছ শব্দ নাউন ক্লজ, কারণ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সমন্বয় রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তার জন্মস্থান আমাদের অজানা, হিজ বার্থ প্লেস ইজ আননোন টু আস, এটা হচ্ছে ফ্রেজ, এখানে আমরা ক্লজ ব্যবহার করতে পারি যে সে যেখানে জন্মগ্রহণ করেছিল তা আমাদের অজানা। ওয়্যার হি ওয়াজ বর্ন ইজ আননোন টু আস, তো দেখুন হিজ বার্থ প্লেস এটি হচ্ছে সাবজেক্ট, এবং এখানে আমরা নাউন ক্লজ ব্যবহার করতে পারি এরকম যে সাবজেক্টের স্থানে তো শব্দগুচ্ছ বসলেই সেটি যদি একগুচ্ছ শব্দ থাকে এবং তার মধ্যে যদি সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটি ক্লজ, আর যদি সাবজেক্ট ফাইনাইট ভার্ব না থাকে একগুচ্ছ শব্দ সেটি হচ্ছে ফ্রেজ। তো হিজ বার্থ প্লেস এটি হচ্ছে নাউন ফ্রেজ, আর ওয়্যার হি ওয়াজ বর্ন ইজ আননোন টু আস, সে যে কোথায় জন্মগ্রহণ করেছিল বা সে যেখানে জন্মগ্রহণ করেছিল সেটা আমাদের অজানা, তাহলে এই অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সাবজেক্টের স্থানে শব্দগুচ্ছ বসলেই সেটি হয়ে যাবে নাউন ক্লজ, যদি শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। নেক্সট, তার মৃত্যু একটি রহস্য ছাড়া কিছুই না, এখানে তার মৃত্যু এটি হচ্ছে ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্বের কোনো সমন্বয় নেই, সেজন্য হিজ ডেথ ইজ নাথিং বাট আ মিস্ট্রি, তার মৃত্যু একটি রহস্য ছাড়া কিছুই না। কিন্তু তার মৃত্যুর জায়গায় কিন্তু আমরা একটি ক্লজ ব্যবহার করতে পারি, অর্থাৎ সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগাই দিতে পারি এরকম বড় করে যে সে যে কিভাবে মারা গিয়েছিল সেটা একটি রহস্য ছাড়া কিছুই না। তাহলে হাউ হি ডাইড, দেখুন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব চলে এসেছে শব্দগুচ্ছ, এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই অংশটুকু। সে যে কীভাবে মারা গিয়েছিল সেটি একটি রহস্য ছাড়া কিছুই না। কি একটি রহস্য ছাড়া কিছুই না, সে যে কীভাবে মারা গিয়েছিল এইটা সম্পর্কে বলা হচ্ছে, এই অংশটুকু সম্পর্কে বলা হচ্ছে যে এটি রহস্য ছাড়া কিছুই না, এবং এই অংশটুকু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলেই সেটি হয়ে যাবে ক্লজ অথবা ফ্রেজ। যদি ক্লজ হয় তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, ইয়োর উইশ ইজ মাই উইশ, ইয়োর উইশ এটা হচ্ছে ফ্রেজ, এটাকে আমরা ক্লজ করতে পারি এরকম যে তুমি যা ইচ্ছা করো তাই আমার ইচ্ছা। দেখুন এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব চলে এসেছে, হোয়াট ইউ উইশ ইজ মাই উইশ, সাবজেক্ট ইউ উইশ, হোয়াট ইউ উইশ তুমি যা ইচ্ছা করো, ইজ মাই উইশ সেটাই আমার ইচ্ছা, তাহলে এটি হচ্ছে ক্লজ আর এটি হচ্ছে ফ্রেজ। তোমার কাজটা প্রশংসনীয়, ফ্রেজ, ইউর ওয়ার্ক ইজ প্রেইজ ওয়ার্দি, শুধু ইউর ওয়ার্ক রয়েছে, এখানে কোনো ভার্ব নেই ইউর ওয়ার্কের মধ্যে, ফাইনাইট সমন্বয় নেই, সেজন্য এটি ফ্রেজ। এটাকে আমরা ক্লজ করতে পারি খুব সহজে যে তুমি যা করছো তা প্রশংসনীয়, তাহলে ইউর ওয়ার্কের জায়গা তুমি যা করছো এটা আমরা ব্যবহার করতে পারি, এবং এখানে সাবজেক্ট এবং করছো ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এটি ক্লজ, নাউন ক্লজ। হোয়াট ইউ আর ডুইং ইজ প্রেইজ ওয়ার্দি, তুমি যা করছো সেটি প্রশংসনীয়। নেক্সট, এবার আরও কিছু সেন্টেন্সেস দেখুন। হোয়াই হি হ্যাজ ফেইলড ইন লাইফ ইজ নট অবভিয়াস টু আস, সে যে কেন জীবনে ব্যর্থ হয়েছে সেটি আমাদের কাছে স্পষ্ট নয়, তাহলে হোয়াই হি হ্যাজ ফেইলড ইন লাইফ এটি নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার হুয়েভার হ্যাজ কমিটেড দিস ক্রাইম মাস্ট বি পানিশড,
অপরাধ যে অপরাধ করেছে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে, তাহলে যে অপরাধ করেছে এই অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং মাস্ট বি পানিশ এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে সেটি হয়ে যাচ্ছে নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তারপরে when he has finished his work is not known to us, কখন যে সে কাজটা শেষ করেছে সেটি আমাদের কাছে অজানা, তাহলে when he has finished his work এটি সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হিসাবে ব্যবহৃত হয়েছে। how he behaved with all was incredible, সে সবার সাথে কিভাবে যে আচরণ করেছিল সেটি অবিশ্বাস্য ছিল, তাহলে এই অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরে প্রেডিকেট রয়েছে, তাহলে এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ, কারণ সাবজেক্টের স্থানে শব্দগুচ্ছ ব্যবহৃত হলেই সেটি নাউন ক্লজ হয়ে যাবে যদি সাবজেক্ট এবং ভার্বের সমন্বয় থাকে। নেক্সট, হুয়েভার ওয়ান্টস টু গেট দিস জব নিডস টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, যেই চাকরিটা পেতে চাক তাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে, তাহলে হুয়েভার ওয়ান্টস টু গেট দিস জব এটা হচ্ছে নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। দ্যাট দ্য প্রাইস অফ রাইস ইজ রাইজিং ইজ আনএক্সপেক্টেড, চাউলের দাম যে বৃদ্ধি পাচ্ছে সেটা অপ্রত্যাশিত, তাহলে চাউলের দাম যে বৃদ্ধি পাচ্ছে, চাউলের দাম যে বৃদ্ধি পাচ্ছে এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্বের সমন্বয় রয়েছে, আর ইজ আনএক্সপেক্টেড এটা হচ্ছে প্রেডিকেট, আর এই অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এটি নাউন ক্লজ। হোয়াট ইউ আর ইটিং লুকস ডেলিশিয়াস, তুমি যা খাচ্ছ সেটি ডেলিশিয়াস দেখাচ্ছে, খুবই সুস্বাদু দেখাচ্ছে বা খুবই সুস্বাদু দেখায়, তাহলে হোয়াট ইউ আর ইটিং এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এটি নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন নাউন ক্লজ অ্যাজ দ্য ডিরেক্ট অর ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, অর্থাৎ অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, আবার সেই অবজেক্ট কিন্তু ডিরেক্ট অবজেক্ট হতে পারে, আবার ইনডিরেক্ট অবজেক্টও হতে পারে। যেমন ভেঙে বললে সে আমাকে একটি ফুল দিয়েছিল, এ একটি সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে দুইটি অবজেক্ট রয়েছে। হি গেভ মি আ ফ্লাওয়ার, সে আমাকে একটা ফুল দিয়েছিল। আমরা যদি এখানে প্রশ্ন করি কাকে দিয়েছিল, তাহলে উত্তর কিন্তু আমাকে, তাই এটা ইনডিরেক্ট অবজেক্ট। আবার যদি প্রশ্ন করি কি দিয়েছিল, তাহলে কিন্তু উত্তর হচ্ছে একটি ফুল দিয়েছিল, ফুল দিয়েছিল, একটি ফুল দিয়েছিল, তাই এটা ডিরেক্ট অবজেক্ট। তো এখানে অবজেক্ট হচ্ছে কি, যে যখন আমরা ভার্বকে প্রশ্ন করব কি কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো এখানে দেখুন সে আমাকে একটি ফুল দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, আবার কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, কি বা কাকে দিয়ে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করে ভার্বকে যখন প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। আর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে সেটি ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট হলে সেটি ডিরেক্ট অবজেক্ট। এখন এই অবজেক্টের স্থানে যদি কোনো ক্লজ ব্যবহৃত হয় তাহলে সেটি কিন্তু নাউন ক্লজ, কারণ অবজেক্টের স্থানে কিন্তু নাউন বা প্রোনাউন বসে। তাহলে এই মির স্থানে যদি আমরা একটি ক্লজ ব্যবহার করি তাহলে সেটি হয়ে যাবে নাউন ক্লজ, কারণ এবং এখানে ফ্লাওয়ারের স্থানেও যদি আমরা একটি ক্লজ ব্যবহার করি তাহলে সেটি হয়ে যাবে নাউন ক্লজ, কারণ অবজেক্ট হিসাবে নাউনই বসতে পারে। তো দেখুন বিষয়টি বিস্তারিতভাবে, যেমন যদি বলি যে সে যাকেই পছন্দ করে একটি ফুল দিয়েছিল, তাহলে আমাকের স্থানে আমরা বলতে পারি যাকেই পছন্দ করে, এই যাকেই পছন্দ করে হচ্ছে এটি অবজেক্টের স্থানে ব্যবহৃত হয়েছে, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এই যাকেই পছন্দ করে এই অংশটুকু হচ্ছে একটি ক্লজ। আবার যদি আমরা এখানে ফুল এর পরিবর্তে যদি একটি ক্লজ বসাই, যেমন সে আমাকে যা আমি চেয়েছিলাম তাই দিয়েছিল, তো যা আমি চেয়েছিলাম এই অংশটুকু মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে এবং এটি বসেছে একটি ফুলের পরিবর্তে। একটি ফুলের স্থানে আমরা একগুচ্ছ শব্দ ব্যবহার করেছি, একটি ফুল ছিল একটি অবজেক্ট এবং এটি ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টের জায়গায় আমরা ব্যবহার করেছি যা আমি চেয়েছিলাম, তাহলে এই যা আমি চেয়েছিলাম এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হিসাবে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। ইংরেজি করলে হয়ে যাবে এরকম যে ওয়ান হি গেভ হুম এভার হি লাইকস ফ্লাওয়ার, এটা ব্যবহার করা যাবে না, যেহেতু হি গেভ এর পরে হুম এভার হি লাইকস এটি গ্রামাটিক্যালি ঠিক নয়, এটা ব্যবহার করতে হবে এরকম হি গেভ এ ফ্লাওয়ার, সে একটি ফুল দিয়েছিল, টু হুম এভার হি লাইকস, সে যাকেই পছন্দ করেছিল তাকে একটি ফুল দিয়েছিল। তাহলে দেখুন টু হুম এভার হি লাইকস এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে।
যাকে সে পছন্দ করেছিল, এবং এটি ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি বলি যে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, প্রশ্ন করি কি দিয়েছিল, হোয়াট আই ওয়ান্টেড, আমি যা চেয়েছিলাম তাই দিয়েছিল। তাহলে যা আমি চেয়েছিলাম, এখানে গেভ মি এ ফ্লাওয়ার ব্যবহার করলে হি গেভ মি এ ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের স্থানে কিন্তু ব্যবহার করা হলো হোয়াট আই ওয়ান্টেড, সাবজেক্ট ফাইনাইট ভার্ব বসে গেল এবং একগুচ্ছ শব্দ, এবং এটি অবজেক্টের স্থানে বসেছে। তাহলে তো বুঝতেই পারছেন যে এটি অবজেক্ট হিসাবে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। এখানে এটি ইনডিরেক্ট অবজেক্ট, আর এখানে এটি ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এই স্থানে বসলে সেটি হয়ে যাবে বস্তুবাচকের বিষয়ের স্থানে বসলে সেটি হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচকের স্থানে বসলে সেটি হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট। তো ভিউয়ার্স, এখন বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। আমি তোমার দ্বারা ঘৃণিত ব্যক্তিকে ঘৃণা করি, এখানে এটা কিন্তু ক্লজ নয়, ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কোনো সমন্বয় নেই। ইংরেজি করলে হয়ে যাবে আই হেট দ্য পার্সন হেটেড বাই ইউ। এখানে হেটেড পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য আই হেট দ্য পার্সন হেটেড বাই ইউ। তোমার দ্বারা ঘৃণিত ব্যক্তিকে আমি ঘৃণা করি। তাহলে এটি ফ্রেজ, কিন্তু এটিকে সহজে আপনি ক্লজ করতে পারবেন এইভাবে যে আমি ঘৃণা করি যাকেই তুমি ঘৃণা করো। তো আমি ঘৃণা করি, আপনি যদি প্রশ্ন করেন যে আমি কাকে ঘৃণা করি, যাকেই তুমি ঘৃণা করো, যাকেই তুমি ঘৃণা করো, সেজন্য এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, এই ঘৃণা একটি ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এর অবজেক্ট রয়েছে, যে আমি কী ঘৃণা করি, কাকে ঘৃণা করি, তখন কিন্তু উত্তর চলে আসছে যাকেই তুমি ঘৃণা করো। এখানে দেখুন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের একটি সমন্বয় হয়ে গিয়েছে, সেজন্য এটি অবজেক্ট হিসাবে নাউন ক্লজ ব্যবহৃত করা যাবে। এরকম যে আই হেট হুএভার ইউ হেট, এটি হয়ে যাবে নাউন ক্লজ, কারণ অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছেন। আরও দেখুন, আমি তার জন্মস্থান চিনি, যদি প্রশ্ন করি যে আই নো হিজ বার্থ প্লেস, যদি প্রশ্ন করি যে আমি কি চিনি, তাহলে উত্তর হচ্ছে হিজ বার্থ প্লেস। কিন্তু হিজ বার্থ প্লেস ক্লজ নয়, ফ্রেজ, কারণ একগুচ্ছ শব্দ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই এখানে, সেজন্য এটি ফ্রেজ। কিন্তু এটা সহজেই ক্লজ করতে পারবেন যে আমি চিনি কোথায় সে জন্মগ্রহণ করেছিল। দেখুন, তার জন্মস্থানের জায়গায় আমরা ব্যবহার করতে পারি কোথায় সে জন্মগ্রহণ করেছিল, একটি ক্লজ ব্যবহার করে দিতে পারি, সাবজেক্ট ফাইনাইট ভার্ব এরকম ব্যবহার করে দিতে পারি। তাহলে আমি চিনি, কি চিনি, কোথায় সে জন্মগ্রহণ করেছিল, সেজন্য আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন, আমি চিনি কোথায় সে জন্মগ্রহণ করেছিল। এটি হচ্ছে অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। এই নো ভার্বের অবজেক্ট হচ্ছে ওয়্যার হি ওয়াজ বর্ন। আমি তার সততা জানি, তাহলে আই নো হিজ অনেস্টি, আমি কি জানি, তার সততা জানি। তো কির উত্তর হচ্ছে তার সততা। এখন এই তার সততার স্থানে আমরা একটি ক্লজ ব্যবহার করতে পারি খুব সহজেই, যে আমি জানি যে সে সৎ, তাহলে ইংরেজি হয়ে যাবে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি, কি জানি, সে যে সৎ সেটা আমি জানি, সেজন্য আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এটি হচ্ছে নাউন ক্লজ, অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। আর এইগুলো হচ্ছে তার জন্মস্থান, তার সততা, এইগুলো হচ্ছে ফ্রেজ। আর এখানে আমরা একগুচ্ছ শব্দ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমন্বয় করে এই স্থানে যদি আমরা এরকম একগুচ্ছ শব্দ বসাতে পারি, যেমন কোথায় সে জন্মগ্রহণ করেছিল, সে যে সৎ, বা যে সে সৎ, এইগুলো ব্যবহার করলে সেটি হয়ে যাবে অবজেক্ট। তো অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। এবার আরও কিছু এক্সাম্পলস দেখুন। আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, আমি জানি না সে কী করবে, কি জানি না সে কী করবে, এটাই হচ্ছে এই নো ভার্বের অবজেক্ট। যেহেতু নো একটি ট্রানজিটিভ ভার্ব, আমরা যদি প্রশ্ন করি আমি জানি না, যদি প্রশ্ন করি কি জানি না, তাহলে সে কী করবে সেটি জানি না, তাহলে এই নো ভার্বের হচ্ছে অবজেক্ট। ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট। এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে একগুচ্ছ শব্দ পাওয়া যাচ্ছে, যেই শব্দের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এটি অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, নোবডি নোজ ওয়েন হি উইল ডাই, কেউ জানে না সে কখন মারা যাবে, কি জানে না সে কখন মারা যাবে। এই নোকে যদি প্রশ্ন করি কি জানে না, তাহলে কখন সে মারা যাবে সেটা জানে না, সেজন্য ওয়েন হি উইল ডাই এটি হচ্ছে নাউন ক্লজ, অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আই নো দ্যাট হি হ্যাজ ফেইলড, আমি জানি যে সে ব্যর্থ হয়েছে, আমি কি জানি, যে সে ব্যর্থ হয়েছে সেটা আমি জানি, সেজন্য এটি অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি না সে কী চায়, কি জানি না সে কী চায় সেটি জানি না। এই কী দিয়ে উত্তর হচ্ছে সে কী চায় সেটি আমি জানি না, সেজন্য হোয়াট হি ওয়ান্টস এটি অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। ইউ ক্যানট গেস হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ, তুমি অনুমানই করতে পারবে না বা পারো না যে সে কী কেমন ধরনের, কী অনুমান করতে পারো না, সে কেমন ধরনের ব্যক্তি সেটি তুমি অনুমান করতে পারো না। এই গেসের অবজেক্ট হচ্ছে সে কেমন ধরনের ব্যক্তি। আশা করি বুঝতে পেরেছেন, অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। তারপর আরও দেখুন, হার মাদার শুড লেট হার হ্যাভ
হোয়াট এভার হি ওয়ান্টস, তার মাকে উচিত তাকে পেতে দেওয়া, সে যা চায় সেটাই পেতে দেওয়া উচিত। তাহলে এখানে দেখুন কি পেতে দেওয়া, এই হ্যাভের অবজেক্ট হচ্ছে হোয়াট এভার হি ওয়ান্টস, সেজন্য হোয়াট এভার হি ওয়ান্টস হচ্ছে এখানে অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমার দেরি হয়েছে। কি জিজ্ঞাসা করেছিল? কেন আমার দেরি হয়েছিল। আমরা এই আজকে প্রশ্ন করছি, আমি এই প্রশ্ন করছি যে কি জিজ্ঞাসা করেছিল, কেন আমার দেরি হয়েছিল, এটি হচ্ছে এই আজকের অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, তুমি করতে পারো হোয়াট এভার ইউ লাইক, যা তুমি পছন্দ করো তাই তুমি করতে পারো। কি করতে পারো? হোয়াট এভার ইউ লাইক, যা তুমি পছন্দ করো। সেজন্য এই যা তুমি পছন্দ করো এটি হচ্ছে এই ডু ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এটি নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। এখন আরও কিছু এক্সাম্পলস দেখুন, যেমন সে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, হি আস্কড মি আ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন হচ্ছে একটি অবজেক্ট এবং এটি ডিরেক্ট অবজেক্ট। এখানে আমরা বিভিন্ন ক্লজ বসিয়ে দিতে পারি, তাহলে হয়ে যাবে এটি নাউন ক্লজ, কারণ অবজেক্টের স্থানে কোনো ক্লজ বসলেই সেটি হয়ে যাবে নাউন ক্লজ। যেমন বলতে পারি, হি আস্কড মি হাউ আই ওয়াজ, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কেমন ছিলাম, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে। আবার হি আস্কড মি ওয়েদার আই উড ইনভাইট হিম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে ইনভাইট করবো কিনা। কি জিজ্ঞাসা করেছিল? আমি তাকে ইনভাইট করবো কিনা। এই কির উত্তর, কি জিজ্ঞাসা করেছিল, এর উত্তর হচ্ছে ওয়েদার আই উড ইনভাইট হিম, আমি তাকে ইনভাইট করবো কিনা। আবার দে আস্কড মি, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ আই কুড মিট দেম ইন দ্য ইভিনিং, আমি তাদের সাথে ইভিনিংয়ে দেখা করবো কিনা, দেখা করতে পারি কিনা, সেটা আমাকে তারা জিজ্ঞাসা করেছিল। এই আজকের যদি প্রশ্ন করি কি জিজ্ঞাসা করেছিল, এটি হচ্ছে উত্তর, এই আজকের উত্তর। সেজন্য এটি হচ্ছে নাউন ক্লজ, অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। হি আস্কড মি হু গট দ্য ফার্স্ট প্রাইজ, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কে প্রথম পুরস্কার পেয়েছিল। তাহলে কি জিজ্ঞাসা করেছিল? কে প্রথম পুরস্কার পেয়েছিল, সেজন্য এটি নাউন ক্লজ। তারপরে আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, আমি প্রায়ই ভাবি যে তোমার কেমন চলছে। কি ভাবি? তোমার কেমন চলছে এটাই ভাবি। এই ওয়ান্ডারকে যদি আমরা প্রশ্ন করি কি, তাহলে উত্তর হচ্ছে হাউ ইউ আর গেটিং অন, তোমার কেমন চলছে বা তুমি কেমন, তোমার সব কিছু কেমন চলছে বা তুমি কেমন চালাচ্ছ সব কিছু, এটাই হচ্ছে এই ওয়ান্ডার ভার্বের অবজেক্ট হচ্ছে হাউ ইউ আর গেটিং অন। আশা করি বুঝতে পেরেছেন এইগুলো সবই অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। আরও কিছু এক্সাম্পলস দেখুন, আই ডোন্ট নো হোয়াট দ্য ফিউচার হোল্ডস বাট আই নো হু হোল্ডস দ্য ফিউচার। দেখুন এটি হচ্ছে আমি জানি না, বলছে আই ডোন্ট নো হোয়াট হোল্ডস দ্য ফিউচার, এই নো ভার্বের অবজেক্ট আছে হোয়াট দ্য ফিউচার হোল্ডস। ফিউচার কি হোল্ড করে আছে সেটি আমি জানি না, বাট আই নো হু হোল্ডস দ্য ফিউচার, কিন্তু আমি জানি কে ফিউচারকে হোল্ড করে আছে, সেটা আমি জানি। তাহলে এটি হচ্ছে অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার, এটি হচ্ছে অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। ইউ মাস্ট আনলার্ন হোয়াট ইউ হ্যাভ লার্নড ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, তো তুমি শেখা জিনিস তুমি ভুলে যাবে, আনলার্ন হয়ে যাবে তোমার হোয়াট ইউ হ্যাভ লার্নড, যা তুমি শিখেছো সেটি তুমি আনলার্ন অবশ্যই করে ফেলবে ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, যদি প্র্যাকটিস না করো। কি আনলার্ন করবে? এই আনলার্নকে যদি প্রশ্ন করি কি আনলার্ন করবে, হোয়াট ইউ হ্যাভ লার্ন, যা তুমি শিখেছো। তাহলে এই আনলার্নের উত্তর হচ্ছে যা তুমি শিখেছো, সেজন্য এটি অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, মাই ডগ উইল ইট হোয়াট এভার ফুড আই গিভ হিম, তো আমার ডগ খাবে যে খাবারই আমি তাকে দেবো, সে খাবারই সে খাবে। কি খাবে? যে খাবারই আমি তাকে দেবো। তাহলে এই ইটের যদি প্রশ্ন করি কি খাবে, আমার ডগ, আমার কুকুর খাবে, কি খাবে? যে খাবারই আমি তাকে দিব। তাহলে এই ইটের অবজেক্ট হচ্ছে হোয়াট এভার ফুড আই গিভ হিম, এটি হচ্ছে নাউন ক্লজ অবজেক্ট হিসাবে। নেক্সট, দ্য জাজ উইল অ্যাওয়ার্ড, এই জাজ পুরস্কৃত করবে হুইচ এভার বুক ইজ প্রপারলি রিটেন, যে বইটা যথাযথভাবে লেখা আছে, যে বইটা যথাযথভাবে লেখা হয়েছে সেই বইকে পুরস্কৃত করবে বিচারক। তাহলে যথাযথভাবে লেখা হয়েছে, তো এখানে পুরস্কৃত করবে কি, কাকে পুরস্কৃত করবে বা কিকে পুরস্কৃত করবে? হুইচ এভার বুক ইজ রিটেন প্রপারলি, এই অ্যাওয়ার্ডের অবজেক্ট আছে হুইচ এভার বুক ইজ রিটেন প্রপারলি। আশা করি বুঝতে পেরেছেন, যে বইটি যথাযথভাবে লেখা হয়েছে সেই বইটিকে পুরস্কৃত করবে। তাহলে হুইচ এভার বুক ইজ প্রপারলি রিটেন, এটি হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্ট অব এ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। আমার বক্তব্য শোনো, লিসেন টু মাই স্পিচ, টু এখানে প্রেপোজিশন আর মাই স্পিচ হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, কিন্তু এটি ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই। এই ফ্রেজের স্থানে একটি ক্লজ করা যাবে এভাবে যে শোনো আমি যা বলছি।
লিসেন টু হোয়াট আই এম সেইং। তো এখানে দেখুন এই হোয়াট আই এম সেইং এটা একটা ক্লজ, কারণ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে এবং তার আগে প্রেপোজিশন রয়েছে, অর্থাৎ প্রেপোজিশনের পরেই যে শব্দগুচ্ছ থাকবে সেই শব্দগুচ্ছের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে সেই শব্দগুচ্ছকে আমরা বলবো নাউন ক্লজ। যেমন আমি তার আচরণে মর্মাহত ছিলাম, আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার, আমি তার ব্যবহারে বা আচরণে মর্মাহত ছিলাম। হিজ বিহেভিয়ার এটা হচ্ছে ফ্রেজ। এখন এটাকে ক্লজ করা যাবে খুব সহজেই যে আমি মর্মাহত ছিলাম যেভাবে সে আচরণ করেছিল। আই ওয়াজ শকড অ্যাট হাউ হি বিহেভড। দেখুন হি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু হিজ বিহেভিয়ার সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, সেজন্য এটি ফ্রেজ। আর এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, কম্বিনেশন রয়েছে, সেজন্য এটি ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সে তার পড়াশোনার প্রতি মনোযোগী ছিল না। হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। সে তার পড়াশোনার প্রতি মনোযোগী ছিল না। টু প্রেপোজিশন, তারপরে নাউন ফ্রেজ। কিন্তু এটিকে নাউন ক্লজ করা খুবই সম্ভব যে সে যা পড়ছিল তার প্রতি মনোযোগী ছিল না। তাহলে হি ওয়াজ নট অ্যাটেন্টিভ, সে অ্যাটেন্টিভ ছিল না টু হোয়াট হি ওয়াজ রিডিং। সে যা পড়ছিল তার প্রতি সে অ্যাটেন্টিভ ছিল না। টু প্রেপোজিশন, তারপর শব্দগুচ্ছ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এটি নাউন ক্লজ আর এটি নাউন ফ্রেজ। আমরা তার সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারি না। উই ক্যানট ডিপেন্ড অন হিজ ডিসিশন। আমরা তার সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারি না। তাহলে হিজ ডিসিশন এটি হচ্ছে নাউন ফ্রেজ, কারণ সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই। কিন্তু এটিকে যদি আমরা ক্লজ করি তাহলে এরকম হবে, আমরা নির্ভর করতে পারি না সে যা সিদ্ধান্ত নিয়েছে তার উপর। উই ক্যানট ডিপেন্ড অন হোয়াট হি হ্যাজ ডিসাইডেড। সে যা সিদ্ধান্ত নিয়েছে আমরা তার উপর নির্ভর করতে পারি না। এখানেও প্রেপোজিশন, তারপর শব্দগুচ্ছ, কিন্তু এটি নাউন ফ্রেজ। আর এখানে দেখুন প্রেপোজিশন, তারপরে শব্দগুচ্ছ, হোয়াট হি হ্যাজ ডিসাইডেড, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এটি নাউন ক্লজ আর এটি নাউন ফ্রেজ। এখন প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজের কিছু এক্সাম্পলস দেখুন। I like to keep a schedule of when I have an upcoming appointment. তো দেখুন প্রেপোজিশন রয়েছে, তারপর শব্দগুচ্ছ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে যে আমার যখন একটি আপকামিং অ্যাপয়েন্টমেন্ট, আসন্ন কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তার একটা শিডিউল আমি রাখতে পছন্দ করি। নেক্সট, সাম পিপল ব্লাইন্ডলি বিলিভ ইন হোয়াট দেয়ার লিডার্স সেই। কিছু লোকজন অন্ধভাবে বিশ্বাস করে, তাদের নেতা যা বলে সেটাতে তারা অন্ধভাবে বিশ্বাস করে। তাহলে হোয়াট প্রেপোজিশন হচ্ছে ইন, তারপরে হোয়াট দেয়ার লিডার্স সেই, তাদের নেতারা যা বলে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, প্রেপোজিশনের পরে শব্দগুচ্ছ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে। নেক্সট, শি হ্যাজ বিন ওয়েটিং ফর হুএভার উইল পিক হার আপ ফ্রম দ্য মল। সে অপেক্ষা করছে কে তাকে এই মল থেকে নিয়ে যাবে, সেজন্য সে অপেক্ষা করছে। তাহলে প্রেপোজিশন রয়েছে, তারপর শব্দগুচ্ছ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এটি নাউন ক্লজ। আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হি ইজ ডুইং নাও। অ্যাবাউট প্রেপোজিশন, তারপরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে যে আমি ভাবছি সে এখন কি করছে, নাউন ক্লজ। আই এম নট রেসপন্সিবল ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আমি দায়ী না, তুমি যা করেছো তার জন্য আমি দায়ী না, প্রেপোজিশন রয়েছে, তারপর শব্দগুচ্ছ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। নেক্সট, দিস রিপোর্ট ইজ অ্যাবাউট হাউ হি হ্যাজ মেড দ্য ইম্পসিবল পসিবল। এই রিপোর্টটি সে কীভাবে অসম্ভবকে সম্ভব করেছে সেই বিষয়ে, প্রেপোজিশন রয়েছে, তারপর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য নাউন ক্লজ। আই এম প্যাকিং এক্সট্রা স্ন্যাক্স ফর ওয়েন উই গেট হাংরি। তো কখন আমরা ক্ষুধার্ত হয়ে যাই সেজন্য এক্সট্রা স্ন্যাক্স আমি প্যাকিং করিতেছি। এখানে প্রেপোজিশন রয়েছে, তারপরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এটি নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি এক্সাম্পল দেখুন, চুজ আ গিফট ফর হুম এভার ইউ ওয়ান্ট। তো একটি গিফট পছন্দ করো, যাকে তুমি চাও তার জন্য একটি গিফট পছন্দ করো। তাহলে প্রেপোজিশন রয়েছে, তারপরে ইউ,
এবং ওয়ান্ট সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রেপোজিশন 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 প্রেপোজিশন। এই প্রেপোজিশনগুলোর পরে যখন শব্দগুচ্ছ রয়েছে সেই শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সেটি নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন দেখুন নাউন ক্লজ অ্যাজ দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? যেমন ধরুন, তার সমস্যা হচ্ছে চর্চার অভাব। এখানে তার সমস্যা আর চর্চার অভাব একই, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টেরই পরিপূরক, চর্চার অভাব আর তার সমস্যা। আবার এটা যদি যে নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট, এইটা অংশটুকু যদি আমরা আগে নিয়ে আসি তাও হবে যে চর্চার অভাব হচ্ছে তার সমস্যা, এটাও করা যাবে, সেজন্য এটি কমপ্লিমেন্ট। হিজ প্রবলেম ইজ দ্য ল্যাক অফ প্র্যাকটিস। তাহলে হিজ প্রবলেম আর এই ল্যাক অফ প্র্যাকটিস একই। এখানে যদি বলতাম দ্য ল্যাক অফ প্র্যাকটিস ইজ হিজ প্রবলেম, তাহলে কিন্তু এই ল্যাক অফ প্র্যাকটিসই হয়ে যেত সাবজেক্ট, আবার হিজ প্রবলেম হয়ে যেত কমপ্লিমেন্ট। আর এখানে এই হিজ প্রবলেমের কমপ্লিমেন্ট হচ্ছে দ্য ল্যাক অফ প্র্যাকটিস, কারণ এইটি আর এইটি একই বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এই সাবজেক্ট কমপ্লিমেন্টের স্থানে যদি একগুচ্ছ শব্দ থাকে, সেই শব্দগুচ্ছের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটি হয়ে যাবে নাউন ক্লজ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে। যেমন, তার সমস্যা হচ্ছে যে সে চর্চা করে না, তাহলে দেখুন হিজ প্রবলেম ইজ দ্যাট হি ডাজ নট প্র্যাকটিস। তার সমস্যা হচ্ছে যে সে চর্চা করে না, তাহলে হিজ প্রবলেম আর দ্যাট হি ডাজ নট প্র্যাকটিস এটি একই বিষয়, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, তার অভ্যাস হচ্ছে সকালে হাঁটা। হিজ হ্যাবিট ইজ ওয়াকিং ইন দ্য মর্নিং। তার হ্যাবিট আর এই ওয়াকিং ইন দ্য মর্নিং একই বিষয়, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আমরা বলতে পারি তার অভ্যাস হচ্ছে যে সে সকালে হাঁটে। হিজ হ্যাবিট ইজ দ্যাট হি ওয়াকস ইন দ্য মর্নিং। তার অভ্যাস হচ্ছে যে সে সকালে হাঁটে। দেখুন, সকালে হাঁটা, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, সেজন্য এটি ফ্রেজ, কিন্তু এখানে আমরা ক্লজ করতে পারি এভাবে যে হিজ হ্যাবিট ইজ দ্যাট হি ওয়াকস ইন দ্য মর্নিং। তার অভ্যাস হচ্ছে যে সে সকালে হাঁটে। এই অংশের মধ্যে কিন্তু এই যে হি রয়েছে এবং ফাইনাইট ভার্ব রয়েছে, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হিজ হ্যাবিট আর সে যে সকালে হাঁটে এটা একই বিষয়। নেক্সট, এটাকে কমপ্লিমেন্ট টু দ্য ভার্বও বলা যায়। এই যে এই সাবজেক্ট কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট টু দ্য ভার্বও বলা যায়। যদি বলি যে ইজিলি কমপ্লিমেন্ট, তাও কিন্তু হবে যে তার সমস্যাটা হচ্ছে যে সে প্র্যাকটিস করে না, এই ইজ এর কমপ্লিমেন্ট এটা বলা যাবে, অথবা সাবজেক্টের কমপ্লিমেন্ট বলা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরও কিছু এক্সাম্পলস দেখুন। দ্যাট ইজ ওয়াই মোস্ট পিপুল ড্রেড ইট। এই দ্যাট আর এই মোস্ট পিপুল, ওয়াই মোস্ট পিপুল ড্রেড ইট এটি একই বিষয়, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, মাই ওয়ান রিগ্রেট ইন লাইফ ইজ দ্যাট আই এম নট সামওয়ান এলস। মানে আমার জীবনে একটি পরিতাপই হচ্ছে যে আমি অন্য কেউ না। এখন এই দ্যাট আই এম নট সামওয়ান এলস, এই দ্যাট আই এম নট সামওয়ান এলস এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অথবা ইজ এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব বলা যাবে, অথবা মাই ওয়ান রিগ্রেট ইন লাইফ, এই রিগ্রেটের কমপ্লিমেন্ট হচ্ছে এটিও বলা যাবে, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। মাই কমান্ড ইজ হোয়াট এভার ইউ উইশ। মাই কমান্ড আর হোয়াট এভার ইউ উইশ একই, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, মাই গ্রেটেস্ট অ্যাসেট ইজ দ্যাট আই এম আ হার্ড ওয়ার্কার। তো মাই গ্রেটেস্ট অ্যাসেট আর দ্যাট আই এম এ হার্ড ওয়ার্কার একই। আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যে আমি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। নেক্সট, দ্য ফোকাস অফ আওয়ার ওয়ার্ক ইজ হাউ উই ক্যান স্যাটিসফাই কাস্টমার্স মোস্ট ইফেক্টিভলি। তো দ্য ফোকাস অফ আওয়ার ওয়ার্ক, আর এটার ফোকাস, এটার হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে হাউ উই ক্যান স্যাটিসফাই কাস্টমার্স মোস্ট ইফেক্টিভলি। সবচেয়ে কার্যকরভাবে কিভাবে আমরা আমাদের কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাজের যে ফোকাস সেটা। সেজন্য এই হাউ উই ক্যান স্যাটিসফাই কাস্টমার্স মোস্ট ইফেক্টিভলি এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, হিজ বিগেস্ট মিস্টেক ইজ ওয়াই হি বিলিভড হিজ ফ্রেন্ড, BELIEVED হবে। যাই হোক, হিজ বিগেস্ট মিস্টেক, তার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে কেন সে তার বন্ধুকে বিশ্বাস করেছিল।
এই কেন সে তার বন্ধুকে বিশ্বাস করেছিল এইটা আর মিস্টেক একই, সেজন্য এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, দ্য উইনার উইল বি হুয়েভার গেটস দ্য মোস্ট ভোটস। তো বিজেতা হচ্ছে সেই হবে যে বেশি ভোট পেয়ে যাবে, সেই বিজেতা হবে, সেই জয়ী হবে। তাহলে হুয়েভার গেটস দ্য মোস্ট ভোটস এটি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, মাই হোপ ইজ দ্যাট এভরিওয়ান হিয়ার বিকামস মাই ফ্রেন্ড। আমার আশা হচ্ছে যে এখানে যারা আছে সবাই আমার বন্ধু। তো এখানে সবাই আমার বন্ধু হয়ে যায়, এরকম সেন্সে এ দ্যাট এভরিওয়ান হিয়ার বিকামস মাই ফ্রেন্ড এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। মাই হোপ আর এটা একই বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। যেমন তারা এই লোককে একজন বোকা লোক বলে ডাকে, তাহলে দে কল দিস ম্যান আ ফুল। তো কল সামবডি সামথিং মানে কাউকে কোনো কিছু বলে আখ্যায়িত করা বা ডাকা। দে কল দিস ম্যান আ ফুল। আ ফুল এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটি কিন্তু ক্লজ নয়, কারণ সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, শুধু আ ফুল রয়েছে। তাহলে দে কল দিস ম্যান আ ফুল, এই দিস ম্যান আর আ ফুল এটি একই। এই দিস ম্যান আর আ ফুল এটি হচ্ছে দিস ম্যানের পরিপূরক হচ্ছে আ ফুল, সেজন্য এই আ ফুল হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এই অবজেক্ট কমপ্লিমেন্টের স্থানে যদি একগুচ্ছ শব্দ ব্যবহৃত হয়, সেই শব্দের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে বুঝবেন সেটি নাউন ক্লজ, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। যেমন তারা এই লোকটাকে তাদের যা ইচ্ছা হয় তাই বলে ডাকে, তাহলে দে কল দিস ম্যান হোয়াট এভার দে উইশ। দে কল দিস ম্যান, তারা এই লোককে ডাকে হোয়াট এভার দে উইশ। তাহলে এই হোয়াট এভার দে উইশ আর এই দিস ম্যান এটার পরিপূরক, সেজন্য এটি অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, আমরা এই জায়গাকে পৃথিবীর স্বর্গ নামকরণ করেছিলাম, তাহলে উই নেম দিস প্লেস দ্য হ্যাভেন অফ দ্য আর্থ। পৃথিবীর স্বর্গ এই নামকরণ করেছিলাম এই জায়গাকে, তাহলে দিস প্লেস আর দ্য হ্যাভেন অফ দ্য আর্থ একই বিষয়, সেজন্য এটি দিস প্লেসের কমপ্লিমেন্ট হচ্ছে দ্য হ্যাভেন অফ দ্য আর্থ। এখন এটি নাউন ফ্রেজ, কিন্তু এখানে যদি আমরা একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারি, তাহলে হয়ে যাবে এটি নাউন ক্লজ। যেমন আমরা এই জায়গাকে নামকরণ করেছিলাম যা আমরা ইচ্ছা করেছিলাম, তাহলে উই নেম দিস প্লেস হোয়াট এভার উই উইস্ট। হোয়াট এভার উই উইস্ট এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, আর এই দিস প্লেস আর হোয়াট এভার উই উইস্ট যা আমরা ইচ্ছা করেছিলাম আর এই দিস প্লেস এটি একই বিষয়, সেজন্য এটি অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, নাউন ক্লজ অ্যাজ দ্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবেও নাউন ক্লজ বসতে পারে। যেমন এটা খুবই হতাশাজনক যে তুমি পরীক্ষায় ফেল করেছ। ইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট ইউ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। তো দেখুন ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটি খুবই হতাশাজনক। এখন এই ডিসঅ্যাপয়েন্টিংয়ের পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে কিসে হতাশাজনক বা কী কারণে হতাশাজনক, যে তুমি পরীক্ষায় ফেল করেছিলে এই কারণে ডিসঅ্যাপয়েন্টিং, এই কারণে এটা খুবই হতাশাজনক। সেজন্য এই দ্যাট ইউ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম এটা কিন্তু এই ডিসঅ্যাপয়েন্টিংয়ের পরিপূরক, সেজন্য অ্যাডজেক্টিভ, যেহেতু ডিসঅ্যাপয়েন্টিং একটা অ্যাডজেক্টিভ, সেজন্য অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে। তো ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, সেজন্য দ্যাট ইউ হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম এটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। নেক্সট, আমার বন্ধু খুবই আনন্দিত যে তারা জিতেছে, তাহলে মাই ফ্রেন্ড ইজ ভেরি এক্সাইটেড অথবা গ্ল্যাড দ্যাট দে হ্যাভ ওয়ান, যে তারা জিতেছে। তাহলে এই এক্সাইটেড অথবা গ্ল্যাডের কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট দে হ্যাভ ওয়ান, তারা যে জিতেছে এই কারণে গ্ল্যাড। তো এই তারা যে জিতেছে এটা কিন্তু ব্যবহৃত হয়েছে এই এই গ্ল্যাডের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়েছে বা এক্সাইটেড এর পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য এটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। নেক্সট, তাকে এতটাই ভীত দেখিয়েছিল যে সে অপরাধটা করেছিল বলে মনে হয়েছিল, তাহলে হি লুকড সো অ্যাফ্রেড দ্যাট হি সিম টু হ্যাভ কমিটেড দ্য ক্রাইম। এই অ্যাফ্রেডের কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট হি সিম টু হ্যাভ কমিটেড দ্য ক্রাইম, সেজন্য এটি
অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে নাউন ক্লজ ব্যবহৃত হয়। অ্যাজেক্টিভের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু যদি অ্যাজেক্টিভকে ইঙ্গিত করে বলা হয়, সেটা যদি অ্যাজেক্টিভের পরিপূরক হয়, তাহলে সেটি হয়ে যাবে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আরেকটি এক্সাম্পল দেখুন, এটি স্পষ্ট যে সে গ্লাসটি ভেঙেছে। ইট ইজ অবভিয়াস অথবা ইট ইজ ভিভিড দ্যাট হি হ্যাজ ব্রোকেন দিস গ্লাস, বা এই গ্লাসটি ভেঙেছে। তাহলে অবভিয়াস এবং ভিভিড কি বিষয় অবভিয়াস, বা কি বিষয়টা স্পষ্ট, যে সেই গ্লাসটি ভেঙেছে সেই বিষয়টি স্পষ্ট। তাহলে এই ভিভিডের পরিপূরক হচ্ছে দ্যাট হি হ্যাজ ব্রোকেন দিস গ্লাস, সে যে এই গ্লাসটি ভেঙেছে। তাহলে দ্যাট হি হ্যাজ ব্রোকেন দিস গ্লাস এটি হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন দেখুন নাউন ক্লজ অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজের ব্যবহার। সে পরীক্ষায় পাশ করেছে। হি হ্যাজ পাসড দ্য এক্সাম। সংবাদটি আমাদেরকে আনন্দিত করেছে। দ্য নিউজ হ্যাজ গ্ল্যাডেন্ড আস। গ্ল্যাডেন অর্থ হচ্ছে আনন্দিত করা, আর আনন্দিত করেছে সেজন্য দ্য নিউজ হ্যাজ গ্ল্যাডেন্ড আস। এখানে সংবাদটি হচ্ছে সে পরীক্ষায় পাশ করেছে, তাই সংবাদটির অ্যাপোজিটিভ হচ্ছে সে পরীক্ষায় পাশ করেছে। তো দেখুন সংবাদটি হচ্ছে যে সে পরীক্ষায় পাশ করেছে, এটি হচ্ছে সংবাদ, তাই এই সংবাদের অ্যাপোজিটিভই হচ্ছে সে পরীক্ষায় পাশ করেছে। তো এই সেন্টেন্সটিকে আমরা একবারে লিখতে পারি এভাবে যে সে যে পরীক্ষায় পাশ করেছে সংবাদটি আমাদেরকে আনন্দিত করেছে। তাহলে হয়ে যাবে এরকম, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সাম হ্যাজ গ্ল্যাডেন্ড আস। এখানে বিষয়টা হচ্ছে এই দ্য নিউজ আর দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সাম, এটা কিন্তু একই বিষয়, মানে একই বিষয়, এটারই অ্যাপোজিটিভ, মানে এটারই পরিচিতিমূলক কোনো কিছু। নিউজ আর সে যে পরীক্ষায় পাশ করেছে এটা একই, সেজন্য এটার অ্যাপোজিটিভ বলা আছে পরিচিতিমূলক। আমরা যদি এটাকে এভাবে বলি, দ্য নিউজ হ্যাজ গ্ল্যাডেন্ড আস, দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সাম হ্যাজ গ্ল্যাডেন্ড আস, দুইভাবে কিন্তু বলা যাবে। সংবাদটি আমাদেরকে আনন্দিত করেছে, সে যে পরীক্ষায় পাশ করেছে সেটা আমাদেরকে আনন্দিত করেছে। তাহলে এই যে এখানে আমরা যদি এই অংশটুকু বাদও দিই, সংবাদটি আমাদেরকে আনন্দিত করেছে তাও কোনো সমস্যা নেই, আবার সে যে পরীক্ষায় পাশ করেছে সেটি আমাদেরকে আনন্দিত করেছে তাও কোনো সমস্যা নেই। সেজন্য দ্য নিউজ আর দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সাম, এটা হচ্ছে এই দ্য নিউজের অ্যাপোজিটিভ হিসেবে কাজ করছে, দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সাম, সেজন্য এটি অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজের ব্যবহার। আরেকটি এক্সাম্পল দেখুন, যেমন সে যে মারা গিয়েছে সেজন্য দ্যাট হি হ্যাজ ডাইড, যে রয়েছে সেজন্য দ্যাট দিয়ে শুরু করতে হবে, দ্যাট হি হ্যাজ ডাইড, সে যে মারা গিয়েছে। সংবাদটি মিথ্যা, দ্য নিউজ ইজ ফলস। এই কথাটিকে আমরা একবারে লিখতে পারি, এই কথাটি কিন্তু বলা হচ্ছে যে দ্যাট হি হ্যাজ ডাইড সমান সমান দ্য নিউজ, এই সে যে মারা গিয়েছে আর এই নিউজ একই বিষয়, এই নিউজ আর সে যে মারা গিয়েছে এটা একই বিষয়। এখন এটাকে আমরা একবারে লেখা যেতে পারে, যে এখন একবারে লেখা যেতে পারে এভাবে যে সে যে মারা গিয়েছে সেই সংবাদটি মিথ্যা, অথবা তার মারা যাওয়ার সংবাদটি মিথ্যা। এরকম বলতে পারি, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। দেখুন এই দ্য নিউজ আর দ্যাট হি হ্যাজ ডাইড এটা কিন্তু দ্য নিউজের এটা অ্যাপোজিটিভ পরিচিতি, এবং সে যে মারা গিয়েছে এটাই যে এই নিউজটা, সেজন্য এটি অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হলেও সেটি নাউন ক্লজ। এখন আরেকটি বিষয় দেখুন, সেটা হচ্ছে কিন্তু দ্য নিউজ দ্যাট হি হার্ড ইজ ফলস, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এর কারণটা হচ্ছে সে যে মারা গিয়েছে যে সংবাদটা, সেই সংবাদটাই যদি দেয়া থাকে তাহলে সেটি হয়ে যাবে অ্যাপোজিটিভ, তখন সেটি নাউন ক্লজ হয়ে যাবে। কিন্তু যে সেই সংবাদটা যদি না দেওয়া থাকে, জাস্ট নিউজ সম্পর্কে অন্য কিছু তথ্য দেওয়া রয়েছে, যে নিউজটা সে শুনেছিল সেটি মিথ্যা, সেজন্য এটি অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ অরিজিনালি যে নিউজ, সে নিউজটা দেয়া নেই, যেটা সে শুনেছিল তো কোনো নিউজ না, মানে সে যে শুনেছিল আসলে ঘটনাটা ঘটেছিল যেটা, সেটা যদি দেয়া থাকে তারপরে আগে যদি নিউজটা দেয়া থাকে তাহলে সেটি হয়ে যাবে নাউন ক্লজ। আর যদি সংবাদটা না দেওয়া থাকে, অন্য কিছু দেওয়া থাকে, তাহলে সেটি মডিফায়ার হিসেবে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটি এক্সাম্পল দেখুন, বিষয়টি আরেকটি স্পষ্ট হয়ে যাবে। যেমন দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস, সে যে মারা গিয়েছে সে সংবাদটি মিথ্যা। এখানে এটা নাউন ক্লজ, কারণ ঘটনাটা বা সংবাদটা কি সেটাই দেওয়া আছে, সুতরাং পরিচিতিমূলক। তার মানে এই যে নিউজটা কি, নিউজটা হচ্ছে সে মারা গিয়েছে, সেটা মিথ্যা,
সে মারা গিয়েছে সে সংবাদটা মিথ্যা, তাহলে সে যে মারা গিয়েছে এটাই হচ্ছে নিউজ, সেজন্য এটি নাউন ক্লজ। কিন্তু নিচে একটি বাক্য দেখুন, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ হার্ড ইজ ফলস। সে যে সংবাদটা শুনেছে সেটি মিথ্যা। এখন এই সে যে শুনেছে এটা কিন্তু আসলে যেই ঘটনাটা যে ঘটেছে সেটা কিন্তু না। সেজন্য বলা হচ্ছে এখানে ঘটনাটা বা সংবাদটা কি সেটা দেয়া নেই। মডিফাইং নিউজ মানে শুধু নিউজকে মডিফাই করছে এই দ্যাট হি হ্যাজ হার্ড, কিন্তু এখানে যে সংবাদটা কি সেটা উপরে সেন্টেন্সে দেওয়া আছে, যে সে যে মারা গিয়েছে এটাই হচ্ছে সেই ঘটনাটা, সেজন্য এটি নাউন ক্লজ। আর এখানে সেই ঘটনাটা দেয়া নেই, শুধু বলা হচ্ছে যে সে যেটা শুনেছে সেটি মিথ্যা। তাহলে যেটা শুনেছে এটার পরিপূরক হতে পারে না, এটি জাস্ট মডিফাই করছে। আশা করি বুঝতে পেরেছেন, এটি মডিফাইং নিউজকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ ক্লজ আলোচনা করার সময় এটার বিস্তারিত পার্থক্য আপনারা দেখবেন, এই বিষয়ে বিস্তারিত পার্থক্য দেখবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস।